প্রচ্ছেদন একটি প্রয়োজনীয় অমঙ্গল, এটা লেখাইছিলাম না কত ক্লাসে? এটা কিন্তু পরীক্ষায় আসবে। আচ্ছা, এটা কোশ্চেন লেখো। আচ্ছা, আমরা একটা কোশ্চেন সলভ করি, দেখি কে বলতে পারো এটা। লেখো যে বাদল সাহেবের বয়স 50-এর ঊর্ধ্বে। প্রশ্ন লিখতাম। হ্যাঁ, প্রশ্নটা লিখে এলাম। উদ্দীপক, এক নম্বর উদ্দীপক দিয়ে লেখো বাদল সাহেবের বয়স 50-এর ঊর্ধ্বে। তার শরীর চর্বিযুক্ত। তাহলে কোন দিকে যাচ্ছে বলো তো? এটা কি হতে পারে? কোন দিকে যেতেছে? তো হাইপারকোলেস্টেরোলিমিয়া, বা তোমার তোমার এখান থেকে তোমার হতে পারে হার্ট ফেলিয়ার হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। আচ্ছা, তারপরে উচ্চ রক্তচাপ হতে পারে। 50-এ তার শরীর চর্বিযুক্ত। হঠাৎ একদিন তিনি অসুস্থ হয়ে পড়লেন। তোমাদের অনেকে কিন্তু কোশ্চেন ধরতে পারে না আসলে কোন দিকে গেছে বা কোনটা কি বলতেছে, কোন রোগের কথা বলা হচ্ছে, এটা অনেকে আবার ধরতে পারে না। এই জন্য কোশ্চেন সলভ করতে হবে। হঠাৎ একদিন তিনি অসুস্থ হয়ে পড়লেন, তার ছেলে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। হ্যাঁ, এই তোমরা এই মাসে 6টা টেস্ট পরীক্ষা দিয়ে ফেলবে। এখানে না দিলে সমস্যা নাই, তোমাদের মতো দিয়ে একজন না দিলে সমস্যা নাই। তাহলে কি বললাম? তার ছেলে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। আচ্ছা, ডাক্তার পরীক্ষা করে বললেন বাদল সাহেবের রক্তে এলডিএস বেশি হয়ে গেছে। ডাক্তার পরীক্ষা করে বললেন বাদল সাহেবের রক্তে এলডিএল। ডাক্তার পরীক্ষা করে বললেন বাদল সাহেবের দেহে এলডিএল বেশি হয়ে গেছে। এলডিএল বেশি হয়ে গেছে। না না, ফিটি নাই। 10 টাকা করে নেওয়া উচিত। হ্যাঁ, ঘর থেকে 500। আচ্ছা, সমস্যা নাই। লেখো যে তাহলে নিতে হইব, তাহলে 500 টাকা করে নিতে হইব। লেখো ক নাম্বার, লেখো স্ফিগমোম্যানোমিটার কি? বাদল সাহেবের রক্তের এলডিএল বেশি আছে। কোশ্চেন ক নাম্বার লেখো স্ফিগমোম্যানোমিটার কি? স্ফিগমোম্যানোমিটার কি? স্ফিগমোম্যানোমিটার কি বলো তো? এই বল, স্ফিগমোম্যানোমিটার কি? এটা গলা দিয়ে যেটা রক্ত। তোরা এমন লাগতেছে কেন? অস্বাভাবিক মনে হচ্ছে, চোখ টোক লাল মনে হইতেছে, ঘুমাস নাই মনে হয়? হ্যাঁ, রক্ত পালস নিতে করে সকাল 9টা বাজে। আচ্ছা লেখো স্ফিগমোম্যানোমিটার কি? সকাল 9টা, আমি 6টার সময় ক্লাস করি আমরা। স্ফিগমোম্যানোমিটার কি বলতো? এই তুই বল, বিপি যন্ত্র। স্ফিগমোম্যানোমিটার কি বল? হ্যাঁ, স্ফিগমোম্যানোমিটার কি জানাস না? বিপি মেশিন, যেটাতে আমরা ওই যে প্রেসার মাপি, আর প্রেসার মাপি যেটা। স্ফিগমোম্যানোমিটার কি? লেখো যে এটি স্ফিগমোম্যানোমিটার কি? খ নাম্বার লেখো শ্বেত রক্তকণিকাকে দেহের প্রহরী বলা হয় কেন? শ্বেত রক্তকণিকাকে দেহের প্রহরী বলা হয় কেন? খ নাম্বার হলো শ্বেত রক্তকণিকাকে দেহের প্রহরী বলা হয় কেন? ক নাম্বার লেখো বাদল সাহেবের শারীরিক অবস্থা ব্যাখ্যা করো। বাদল সাহেবের শারীরিক অবস্থা ব্যাখ্যা করো। ঘ নম্বরে লেখো বাদল সাহেবের সুস্থতার জন্য শারীরিক অবস্থা ব্যাখ্যা করো। মানে তার কি হয়েছে, আসলে তার রোগটা ব্যাখ্যা করতে হয়েছে, কেন হয়েছে এরকম। বাদল সাহেবের সুস্থতার জন্য তোমার সুপারিশ প্রদান করো। বাদল সাহেবের, হ্যাঁ ওই যে অ্যাডভাইস বলবা। বাদল সাহেবের সুস্থতার জন্য তোমার সুপারিশ প্রদান করো। তাহলে ক নাম্বারের অ্যান্সারটা কি হবে? রিফাত বলো, ক নাম্বারের অ্যান্সারটা কি হবে? স্ফিগমোম্যানোমিটার কি?
মানে হ্যাঁ, রক্তচাপ নির্ণয়, লেখো যে এটি একটি রক্তচাপ নির্ণয় যন্ত্র, একে বিপি মেশিনও বলে। এটি একটি রক্তচাপ নির্ণয়ের যন্ত্র, একে বিপি মেশিনও বলে। খ নাম্বারে শ্বেত রক্তকণিকাকে দেহের প্রহরী বলা হয় কেন? ইয়ে বলো, আহমদ বলো। কারণ এরা কি? শ্বেত রক্তকণিকা দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থায় অংশগ্রহণ করে, আমাদের জীবাণু ভক্ষণ করে। কারা কারা করে? ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে, যেমন মনোসাইট এবং লিম্ফোসাইট, তারা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ভক্ষণ করে। তাহলে লিখবা, লেখো যে অ্যান্সারটা লেখো যে খ নাম্বার অ্যান্সার লেখো। খ নাম্বারে বলছে কি? শ্বেত রক্তকণিকাকে কি বলে? দেহের প্রহরী বলা হয়। লেখো কারণ শ্বেত রক্তকণিকার লিম্ফোসাইট এবং মোনোসাইট ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে, সরি এই বলেছি একটু, নিউট্রোফিল আর মনোসাইট, লিম্ফোসাইট না, বাদ দাও, লিম্ফোসাইটটা কাটো। নিউট্রোফিল এবং মোনোসাইট ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ভক্ষণ করে। নিউট্রোফিল এবং মোনোসাইট ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ভক্ষণ করে। ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ভক্ষণ করে। দেখো, এবং লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে। লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে দেহে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ করে। তাই বলা যায় শ্বেত রক্তকণিকাকে দেহের প্রহরী বলা হয়। তোমার দেখো, তোমাদের টার্গেট মানে হাবিজাবি কথা না লিখে আগে মূল কথাগুলো লিখে ফেলবা, তাহলে স্যারদের পড়তে সুবিধা হয়, তাহলে বুঝে ফেলবে, বাকিগুলো করবে না। ফার্স্টে যদি হাবিজাবি কথা লিখে ফেলে তাহলে তাদের মূল জিনিসগুলো ধরতেও সুবিধা হয়। এই জন্য ফার্স্টে মূল কথাগুলো বলে দেবো, তারপরে হাবিজাবি পরে লিখবো। তাহলে আবারও বলি, আমাদের মোনোসাইট, নিউট্রোফিল এবং মোনোসাইট, তারা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ভক্ষণ করে। আবার লিম্ফোসাইট কি করে? লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে। তোমার দেহের মধ্যে করোনা ভাইরাস ঢুকলো, বলে যে করোনা ভাইরাসে কোনো নাই, ওষুধ নাই, বাট আছে, অবশ্যই আছে। আমাদের দেহের মধ্যেই ন্যাচারালি ওষুধ আছে, প্রিভেনশন করবে। সবার কি হয়? এত মানুষ করোনায় সবাই কি মরে গেছে? ইমিউনিটির উপর ডিপেন্ড করে। কারণ আমাদের এখন কারো যদি কোমরবিডিটি থাকে, আগে থেকে তার ডায়াবেটিস আছে, তাহলে নিউট্রোফিলগুলো কাজ করতে পারে না। যাদের ডায়াবেটিস আছে তাদের নিউট্রোফিলগুলো কাজ করতে পারে না, ফলে জীবাণু বিরুদ্ধে ওরা অত বেশি সক্রিয় থাকে না, ফলে ইনফেকশন বেশি হয়। এটা তো তোদের না, 1000 টাকা নিচ্ছে, এটি ফটো এই তোদের হচ্ছে নেওয়া লাগবে, বছর শেষ হয়েছে তো তোমাদের সেশন ফি নেওয়া লাগবে। 1000 টাকা সেশন। দেখো তাহলে কি বলছে, আচ্ছা বাদল সাহেবের শারীরিক অবস্থা ব্যাখ্যা করো। তাহলে কিভাবে করবা, কি করবা? শারীরিক অবস্থা ব্যাখ্যা করো, তার কি হয়েছে? হ্যাঁ, হার্ট অ্যাটাক হয়ে গেছে গা। হার্ট অ্যাটাক হলে তো অজ্ঞান হয়ে যাবো, তারপরে তো আনকনসিয়াস থাকবে। শোনো, সবসময় মানে নিচের দিকে একটু চিন্তা করবা, এত মানে একদম আলটিমেট বেশি সিরিয়াস চিন্তা করলে আবার ঝামেলা আছে। তাহলে তার কি হয়েছে? মেইনলি তার হাইপার কোলেস্টেরোলিয়াম হয়েছে, কোলেস্টেরল লেভেল অনেক বেশি, এটাকে বলা হয় হাইপার কোলেস্টেরোলেমিয়া। এবং এই হাইপার কোলেস্টেরোলেমিয়ার কারণে কি হতে পারে? তার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। কোলেস্টেরল যদি দেহের মধ্যে বাড়ে, তাহলে রক্তনালীর মধ্যে যদি কোলেস্টেরল জমে, তাহলে রক্তনালী সংকোচন হয়ে যাবে না, তাহলে ব্লাড ফ্লো কমে যাবে, ফলে ব্লাড প্রেশার বেড়ে যাবে। রক্তনালী যদি সংকোচন হয় তাহলে রক্ত যাইতে পারে না ভালো করে।
ছোট রাস্তা দিয়ে যেতে পারবা, এটা যদি ছোট হয় যেতে পারবা, যাইতে অসুবিধা হবে। কিন্তু যদি এটা দরজা যদি বড় হয় তাহলে কি যাওয়া সহজ না এরকম? তাহলে তার দেখো এখানে বলছে যে তার হচ্ছে হঠাৎ একদিন তিনি অসুস্থ হয়ে পড়লেন। এমন না যে সে মানে তার আর কিন্তু সিমটম দেয় নাই, অসুস্থ হয়ে পড়ছে মানে কি তার কিছুই বলে নাই। কিন্তু তোমার এখানে বলে না যে ঘাড় ব্যথা হয়েছে কিনা। যদি বলতো যে হ্যাঁ হাত পা মানে ঘাড় ব্যথা হয়েছে, মাথা ব্যথা করতেছে, তারপরে হচ্ছে এরকম যদি সিমটম বলে তাহলে হাই প্রেশার হবে, প্রেশারের সিমটম হবে। আর যদি বলে তার বুকে চিনচিন মানে তার বুকে প্রচণ্ড ব্যথা করে, চিনচিন ব্যথা করে, তারপর হলো সে অজ্ঞান হয়ে গেল, তারপর আনকনশিয়াস হয়ে গেছে, তারপরে উঠতে গিয়ে হঠাৎ সিঁড়িতে মানে সে কাজ করতে পারে না, কাজ করতে গেলে কি হয় তার ব্যথা বাড়ে, তাহলে সেটা হবে হার্ট অ্যাটাক। হঠাৎ করে যদি হয় অসুস্থ হয়ে গেলে তোমার এটা হাইপার টেনশনের ইয়েটা দেখাবে, কারণ যেহেতু কোলেস্টেরলের সাথে হাইপার টেনশনের রিলেশন আছে, বাট কোলেস্টেরলের সাথে আবার হার্ট অ্যাটাকের সম্পর্ক আছে, বাট এটা অনেক লেট স্টেজে, অনেক পরের কথা। তাহলে এখানে ইয়েটা কী হবে, কারণটা কী হবে? তাহলে গ নাম্বারে এক লাইনে লিখে রাখো যে বাদল সাহেবের রক্তে উচ্চ কোলেস্টেরলের কারণে উচ্চ কি বললাম, রক্তে কোলেস্টেরলের কারণে উচ্চ রক্তচাপের লক্ষণ প্রকাশ পেয়েছে। তাহলে কারণটা কি? তার কারণ হইল হাইপার কোলেস্টেরোলেমিয়া, আর তার রোগটা কি? হাইপারটেনশন। তাহলে তার হ্যাঁ, তাহলে উচ্চ রক্তচাপের কারণে কি হয়েছে? তার উচ্চ রক্তচাপ হয়েছে, উচ্চ কোলেস্টেরলের কারণে উচ্চ রক্তচাপ হয়েছে। তাহলে এখন তুমি কি করবা? এটার বর্ণনা করবা যে তোমার নর্মালি কোলেস্টেরল কি? কোলেস্টেরলটা হচ্ছে একটা হাইড্রোকার্বন, এটা একটা কোলেস্টেইন থেকে উৎপন্ন একটা হাইড্রোকার্বন, যেটা আমাদের রক্তের মধ্যে লিপোপ্রোটিন আকারে থাকে, পরিবাহিত হয়। তারপর বলবো কোলেস্টেরল 3 ধরনের, এলডিএল, এইচডিএল আর এটা কি ট্রাইগ্লিসারাইড। এর মধ্যে বলবো যে এলডিএল আমাদের দেহের জন্য ক্ষতিকর, কারণ তারা কি করে, তারা রক্তের মধ্যে থাকলে রক্তনালীর মধ্যে জমে, মানে রক্তনালীতে তারা কোলেস্টেরল মানে চর্বি জমে রক্তনালী বন্ধ করে দেয়। কিন্তু এইচডিএল আমাদের শরীরের জন্য ভালো, তারা কি করে, রক্তনালীর যে জমে থাকা চর্বি সেটাকে গলায় ফেলে। তাহলে এইচডিএল মহিলাদের বলবো যে মহিলাদের এইচডিএল বেশি থাকে, এলডিএল কম থাকে, তাই হৃদরোগের ঝুঁকি কম। তারপরে বলবো যে হ্যাঁ, তারপরে বলবো যে যেহেতু তার এলডিএল বেশি, যেহেতু তার এলডিএল বেশি, তাহলে তার রক্তে কোলেস্টেরল বেশি, এক নাম্বার মানে খারাপ কোলেস্টেরলটাই বেশি। তাহলে তার কোলেস্টেরল যেহেতু বেশি, তাহলে তার হৃদরোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত প্রথম অবস্থায় তার উচ্চ রক্তচাপ লক্ষণ প্রকাশ পাবে। উচ্চ রক্তচাপের মধ্যে কি হবে? বলবো যে উচ্চ রক্তচাপ হলে এরকমই হবে, তার ঘাড় ব্যথা করবে, তারপরে হচ্ছে মাথা ব্যথা করবে, তারপরে কি হবে, ঘুম আসবে না, এরকম বলবো। তারপরে বলবো যে তার এখন কি বলছে, সাহেবের শারীরিক অবস্থা ব্যাখ্যা করো। তাহলে এটার মানে কি কি কারণে এই উচ্চ রক্ত মানে কোলেস্ট্রল বাড়তে পারে, কি কারণে সেটা বলে দিতে পারো। যে তার কারণের মধ্যে হচ্ছে তার অতিরিক্ত চর্বি জাতীয় খাদ্য গ্রহণ, শারীরিক ব্যায়াম না করা, তারপরে কি বিশ্রাম না করা, প্লাস হচ্ছে তোমার ফাইবার জাতীয় খাবার না খাওয়া, এগুলো বলবা। তারপরে ধূমপান করা একটা কারণ হতে পারে। তারপর জেনেটিক কারণ লিখবা, বলবা যে জিনগত কারণে হতে পারে, বংশগত কারণে হতে পারে, এগুলো পারা যাবে। তারপরে ঘ নাম্বার বলছে যে বাদল সাহেবের অসুস্থতার জন্য তোমার সুপারিশ মানে তোমার ট্রিটমেন্ট বা তোমার অ্যাডভাইসের কথা বলছে। তাহলে বলবা যে এটা হলো কোলেস্টেরল লেভেল বেড়ে গেছে, এবং এই কোলেস্টেরল লেভেল বেড়ে গেলে তখন কী হতে পারে, কোলেস্টেরল লেভেল কেন বাড়ে এই যে কারণগুলো বলতে পারো। আবার বলবো যে তাহলে তার কী করতে হবে, ধূমপান ত্যাগ করতে হবে, তারপরে কোলেস্টেরল হ্যাঁ পরামর্শ অনুসারে ওষুধ খাইতে হবে, তারপরে হচ্ছে হ্যাঁ শারীরিক পরিশ্রম করতে হবে, ফাইবার জাতীয় খাবার খাইতে হবে, এগুলো। আচ্ছা আর একটা বলি, দেখি এটা কে পারো। এটা এই সিনারিটা কার সাথে মিলাইবে লেখো। যে মতিন সাহেবের চিংড়ি, মাখন, ডিমের কুসুম এগুলো খেতে খুব পছন্দ। মতিন সাহেবের চিংড়ি, মাখন, ডিমের কুসুম এগুলো খেতে খুব পছন্দ করেন। হ্যাঁ, মতিন সাহেবের চিংড়ি, মাখন, ডিমের কুসুম সব চর্বি জাতীয় খাবার খাইতে খুব ভালো লাগে। ডিমের কুসুম, মাখন না সমস্যা নাই, তোমরা চর্বি খাবার সমস্যা নাই, বাট
তোমরা ওই চর্বিটাকে বার্ন করে ফেলতে হবে, শারীরিক পরিশ্রম করে আমার মতো বসে থাকা যাবে না, ঠিক আছে? বিকেলবেলা হাঁটতে হবে, মানে খেলাধুলা করতে হবে, তাহলে দেখবে যে এগুলো সব বার্ন হয়ে গেছে, সমস্যা হবে না। আর বয়স 30 না হওয়া পর্যন্ত তোমাদের সমস্যা নাই, খাইতে থাকবে, কারণ তোমাদের এখন গ্রোথ, তোমাদের ডেভেলপমেন্টের জন্য এগুলো দরকার। বাট যখন তোমার বয়স তোমার 28 হয়ে যাবে, 30 হয়ে যাবে, 35 হয়ে যাবে, তখন এটা চেক দিয়ে রাখবে। নেক্সট লেখো যে ডিমের কুসুম এগুলো খেতে পছন্দ না। একদিন হঠাৎ তার বুকে প্রচণ্ড ব্যথা হলো, তাহলে এটা কোন দিকে যেতে? তাহলে হঠাৎ করে ব্যথা হইলো, প্রচণ্ড ব্যথা, তাহলে কোন দিকে যেতে পারে? হার্টে দেখো, আগেরটা কিন্তু হার্ট অ্যাটাক ছিল না, হঠাৎ করে সে অসুস্থ হয়েছে আর কি, অসুস্থ। বাট এখানে স্পেসিফিক বলে দিছে, একদিন হঠাৎ তার বুকে প্রচণ্ড ব্যথা হলো, ব্যথা হলে ডাক্তার ইসিজি করলেন, ব্যথা হলে ডাক্তার ইসিজি করলেন এবং রক্ত পরীক্ষা করে দেখলেন, ডাক্তার ইসিজি করলেন এবং রক্ত পরীক্ষা করে দেখলেন তার রক্তে এলডিএল নামক একটি যৌগের পরিমাণ অনেক বেশি। তার রক্তে এলডিএল এর পরিমাণ বেশি, এটাই লেখো, তার রক্তে এলডিএল এর পরিমাণ বেশি এবং এইচডিএল এর পরিমাণ কম। তার রক্তে এলডিএল এর পরিমাণ বেশি, এইচডিএল এর পরিমাণ কম। তাহলে এটা বলো যে এই সিনারিটা কি বলতেছে? আহমদ বলো। হার্ট অ্যাটাক। কারণ কি? কারণ হচ্ছে হঠাৎ করে তার কি হচ্ছে, প্রচণ্ড ব্যথা, বুকে প্রচণ্ড ব্যথা। হাইপার টেনশন হলে কিন্তু এত বেশি ব্যথা করে না, বুকে ব্যথা থাকে না নর্মালি। কারো যদি রক্ত মানে প্রেশার যদি বাড়ে, বুকে ব্যথা থাকে না, তার ব্যথা মানে মাথা ব্যথা করবে, মাথা ব্যথা করবে এবং ঘাড়ে ব্যথা করবে, বুঝছো? ঘাড়ে এবং ব্যথাটা হাতে রেডিয়েট করতে পারে, কিন্তু তার বুকে ব্যথা যখনই বলবে যে আমার বুকে ব্যথা করতেছে এবং থ্রোবিং পেইন বলে, মানে মনে হবে যে ওই যে খোঁচাইলে তোমার কোনো কিছু দিয়ে যদি খোঁচানো হয় যেই রকম ব্যথা লাগে এইরকম ব্যথা করবে, থ্রোবিং পেইন। তো এইরকম ব্যথা যদি হয় তাহলে কি হবে? সেটা হবে হার্ট অ্যাটাকের লক্ষণ। এবং মনে হবে, সে মনে করবে আজকে আমি মরে গেছি, আজকে বাঁচতাম না। মনে হবে যে বুকের মধ্যে কে যেন বসে আছে, বলবে যে আমার একদম মানে দম বন্ধ হয়ে আসবে। কারণ কি? হার্টের মধ্যে তো হচ্ছে না, ব্লাড যাচ্ছে না, হার্টের ভেতরে যে করোনারি আর্টারি আছে এটা ব্লক হয়ে গেছে, হার্ট তো পাম্প করতে পারতেছে না। পাম্প না করলে কী হবে? দেখো, চিন্তা করো, ফুসফুস থেকে রক্ত কই আসে? হার্টে আসে। হার্ট পাম্প করে কোথায়? ফুসফুসে পাঠায়। তো এখন চিন্তা করো যে হার্ট যদি কাজ না করে তাহলে কি হবে? তাহলে ফুসফুসের মধ্যে কি হবে? ফুসফুসের মধ্যে রক্তগুলো জমা হবে না, জমা হয়ে গেলে তখন কি হবে? শ্বাস নিতে অসুবিধা হবে এবং সেক্ষেত্রে কী হবে? ইডেমা, ফুসফুসের মধ্যে পানি জমা হবে, পানি জমবে, শ্বাস নিতে অসুবিধা হবে এবং তার পেইনটা অনেক বেশি পেইন থাকবে। হার্টের কোষগুলো মারা যাচ্ছে, তাহলে প্রচুর পেইন থাকবে। তাহলে কি বললাম? বলে দিছে যে হঠাৎ করে তার বুকে প্রচণ্ড ব্যথা হয়েছে, অনেক বেশি ব্যথা। নর্মাল প্রেশারে কিন্তু এত বেশি ব্যথা থাকে না, প্রেশারের ব্যথাটা টলারেবল, বাট হার্ট অ্যাটাকের ব্যথাটা কিন্তু একদম, এটা নর্মাল প্যারাসিটামলে কাজ করে না। যাদের হার্ট অ্যাটাক হয় তাকে মরফিন দেওয়া লাগে, মরফিন নামক ওষুধ আছে, মরফিন, প্যাথিডিন, এগুলো দেওয়া লাগে। সেন্ট্রালি অ্যাক্টিং, ব্রেনের মধ্যে কাজ করে, নর্মাল প্যারাসিটামলে কাজ করে না, নর্মাল কোনো অ্যানালজেসিকে কাজ করে না, এটা সেন্ট্রালি অ্যাক্টিং দেওয়া লাগে। তাহলে এর বলছে যে প্রচণ্ড ব্যথা হলে ডাক্তার ইসিজি করতে, যেহেতু বোঝা যাচ্ছে যে আমাদের হার্টের মধ্যে একটা অ্যাবনর্মালিটি আসবে। রক্ত পরীক্ষা করে দেখলেন তার রক্তে এলডিএল নামক একটি রক্তের পরীক্ষা অনেক বেশি এবং এইচডিএল যৌগের পরিমাণ কম। আচ্ছা, উদ্দীপকে আচ্ছা ক্যালোরি কি? এগুলো তো জানো, হোয়াট ইজ ক্যালোরি? ইলেকট্রোকার্ডিওগ্রাম, তাহলে লিখে রাখো, স্টার দিয়ে লেখো, ইলেকট্রোকার্ডিওগ্রাম। ইলেকট্রোকার্ডিওগ্রাম এগুলা অনেক পড়ার বিষয়, এগুলা অনেক ভেতরকার বিষয়। মানে হার্টের মধ্যে ক্যালোরি মানে হচ্ছে তাপের একক বা শক্তির একক। এক উদ্দীপকে লেখো যে লেখো ক্যালোরি কি, ক নাম্বারে লেখো ক্যালোরি কি? ইলেকট্রোকার্ডিওগ্রাম, CARDIO, এই ইলেকট্রোকার্ডিওগ্রাম, এটা ইলেকট্রোকার্ডিওগ্রাম। আচ্ছা, বোর্ডে দেখা লাগবে না, বোর্ডে দেখা লাগবে না। আচ্ছা, তাহলে কি বললাম যেন? ইলেকট্রোকার্ডিওগ্রাম। তাহলে কোশ্চেন লেখো যে ঠিক আছে ভাই, হ্যাঁ থাকো, ঠিক আছে। বোর্ড দেখা যায়, এতটুকু দেখা যায় তো বোর্ডে?
ঠিক আছে, তাহলে এখানে লিখবো বয়ে বয়ে ক্লাস নেই তোদের তো। এত আরামে বা কষ্ট কষ্ট নেক্সট লেখো যে কি বললাম, ক্যালোরি কি? ক্যালোরি কি? খ নম্বরে লেখো যকৃতকে। প্রকৃতি আচ্ছা এটা তো ওই চ্যাপ্টারে গেল গা। যকৃতকে যকৃতকে রসায়ন গবেষণাগার বলা হয় কেন? জৈব রসায়নাগার বা জৈব রসায়নাগার বলা হয় কেন? যকৃতকে জৈব রসায়নাগার বলা হয় কেন? রেচনাইডার তারপর ঘ নাম্বার লেখো উদ্দীপকের তরল যোজক কলায় উপস্থিত নিউক্লিয়াসবিহীন কোষের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। উদ্দীপকের ঘ নাম্বারে লেখো উদ্দীপকের তরল যোজক কলায়, হ্যাঁ রক্তের কথা বলছে, তরল যোজক কলায় উপস্থিত নিউক্লিয়াসবিহীন কোষের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তাহলে নিউক্লিয়াসবিহীন কোষ কোনটা আছে? দুইটা আছে। কি কি? হাত নেই, দুইটা ভিতরে। উদ্দীপকের তরল যোজক তরল যোজক কলায় মানে রক্ত, নিউক্লিয়াস নিউক্লিয়াসবিহীন কোষের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। অনুযোগ বিজ্ঞান একটা অনুচক্রিকা আর একটা কি? লোহিত রক্তকণিকা। একটা হলো লোহিত রক্তকণিকা আর একটা অনুচক্রিকা। তাহলে দুইটাই হচ্ছে নিউক্লিয়াসবিহীন। নিউক্লিয়াসবিহীন কোষ রক্তকণিকার এইটা প্রশ্ন করেছিলাম এটা নিউক্লিয়াসবিহীন এখন মিল নেই আপনাকে প্রশ্নটা নিলাম আবারও বলি দেখো উদ্দীপকের তরল যোজক কলায় উপস্থিত নিউক্লিয়াসবিহীন কোষে মানে কোষ মানে কি? কোষের বৈশিষ্ট্য। কোষ আসলে হবে না, হবে কি? নিউক্লিয়াসবিহীন কোষের কণিকা। কোষ না, কণিকা। নিউক্লিয়াসবিহীন কণিকার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। অনুযোগ ঘ নাম্বার এখানে তো কিছু ইয়ে দিল না, এটার সাথে এটা মিল না মিল নাই। সুশীল ওই আচ্ছা চেঞ্জশিপ হয় নাই। আচ্ছা লেখো ঘ নাম্বারে লেখো ঘ নাম্বার মতিন সাহেবের রক্তে উপস্থিত যৌগটি ক্ষতিকর হলেও এর উপকারিতা রয়েছে। তোমার মতামত দাও। দেমতিন নিয়ে মতিন সাহেবের রক্তে উপস্থিত যৌগটির মতিন সাহেবের রক্তে উপস্থিত যৌগটি ক্ষতিকর হলেও এর উপকারিতা রয়েছে। এর উপকারিতা রয়েছে। তোমার মতামত দাও। তাহলে ক নম্বরে কি বলছে? ক্যালোরি কি? ক্যালোরির কি হবে? তাপের বা শক্তির একক। বুঝছো? ক্যালোরি আসলে তাপের একক হয়, শক্তির একক হয়। তারপরে বলবো যে ক্যালোরি তাহলে কি হবে? শক্তির একক বা তাপের একক। খ নাম্বার যকৃত জৈব রসায়নাগার বলা হয় কেন? কারণ দেহের যাবতীয় জৈব রাসায়নিক বিক্রিয়া যকৃতের মধ্যে হয়ে থাকে। 700 ধরনের বিক্রিয়া হ্যাঁ 500 প্রায়, মানে 500 হ্যাঁ যাই হোক দেখবে বলবা যে যেমন কি কি হইতে পারে? যেমন হচ্ছে কি হতে পারে? যেমন হচ্ছে অবাচ্য অংশ হ্যাঁ? অবাচ্য অংশ কি হয় যকৃতে কি কি কাজ করে বলো? প্রোটিন, চর্বি, কার্বোহাইড্রেট, হ্যাঁ এগুলো পরিপাক। এগুলো পরিপাক মানে খাদ্য কি করবে? গ্লুকোজটাকে গ্লাইকোজেন আকারে সঞ্চয় করে রাখবে। এটা তো ওই চ্যাপ্টারে পড়া। এটা গ নাম্বার বলছে উদ্দীপকের তরল যোজক কলার উপস্থিত নিউক্লিয়াসবিহীন কোষের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। অনুযোগ বিজ্ঞান তাহলে গ নাম্বারে কি হবে? হ্যাঁ অনুচক্রিকা এবং লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে বলছে। তাহলে বলো তো একটা ব্যাখ্যা বলো, একটা বৈশিষ্ট্য। আরবিসির একটা বৈশিষ্ট্য বলো। আর আর বেশি লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্য। জীবন রক্ষণ হ্যাঁ অ্যান্টিবডি তৈরি হাত দূরে যায় মন। এই অক্সিজেন মানে এটা বৈশিষ্ট্যের কথা বলছে, এটা কাজ বলে না। কাজ পরে বলবো, কিন্তু বৈশিষ্ট্য আগে বলতে হবে। শোনো তোমাকে কোশ্চেনে যেটা বলবে সেটা আগে লিখবা, তারপরে তুমি ফালতু কথা পরে লিখবা, বাট আগে এক্সাক্ট পয়েন্টগুলো লিখবা যে কি কাজ। ফালতু কথা ওই যে মানে কিছু গদবাদা কথা লেখা আছে না, কিন্তু বাই টু বাই কথা আগে লিখতে হবে। লেখো, সমস্যা নাই। তাহলে কি বললাম? আরবিসি লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্য কি? তারা নিউক্লিয়াসবিহীন, এতে হিমোগ্লোবিন থাকে, যার জন্য রক্ত লাল হয়, হিমোগ্লোবিন থাকে। আর এরা হচ্ছে দ্বি-অবতল এবং গোলাকার দ্বি-অবতল, নিউক্লিয়াসবিহীন, মাইটোকন্ড্রিয়া নাই। তারপরে আর কি হয়? কোথা থেকে উৎপন্ন হয়? অস্থিমজ্জা থেকে তৈরি হয়। কোথায় গিয়ে ভাঙে? যকৃত এবং প্লীহায় গিয়ে ভাঙে। এর আয়ুকাল কত? 120 দিন। আর এটা বলবো যে দ্বি-অবতল। আচ্ছা আর কি আছে? আর কি বৈশিষ্ট্য? তারপরে হচ্ছে অনুচক্রিকা। তারপর বল যে অনুচক্রিকা নিউক্লিয়াসবিহীন, এটা সবচেয়ে ছোট কণিকা।
এবং এদেরকে আসলে কোষ বলা যায় না, কারণ কোষ বলার জন্য কি হয়, এরা আসলে একটা কোষের ভগ্নাংশ। অনুচক্রিকা কোনো কোষ নয়, এটা মেগাক্যারিওসাইট নামক কোষের ভগ্নাংশ। আমাদের অস্থিমজ্জার ভেতরে যে মেগাক্যারিওসাইট থাকে, আমাদের অস্থিমজ্জার ভেতরে যেখান থেকে তৈরি হয়, এটাকে বলে মেগাক্যারিওসাইট। এই মেগাক্যারিওসাইট নামক কোষের ভগ্নাংশ অনুচক্রিকা। আর হ্যাঁ, এটা হচ্ছে কি, এরা এদের মধ্যে কি হয়, এদের মধ্যে সাইটোপ্লাজম কম থাকে, নিউক্লিয়াস থাকে না। আর এরা বিভিন্ন আকারের হতে পারে, রড আকৃতি হতে পারে, গোলাকার হতে পারে। ঠিক আছে, আমার শিটের মধ্যে সুন্দর করে লেখা আছে। আর এর গড় আয়ুষ্কাল কত, 5 থেকে 10 দিন। আর এদের কাজ কি, কাজ লিখবা হচ্ছে রক্ত চলাচল। শেষ। সেরোটোনিন নামক রাসায়নিক পদার্থ। শেষ। তাহলে তো তুমি 3 এ 3 নাম্বার কাটার কোনো সুযোগ নেই। আর যদি পারলে হ্যাঁ, এটা সুন্দর করে আরবিসির একটা ছবি দিয়ে দিবে, সুন্দর করে একটা ছবি দিয়ে দেবে, কলমের খোঁচা দিয়ে দিবে। শেষ। আচ্ছা, নেক্সট তারপরে লেখো, মতিন সাহেবের রক্তে উপস্থিত যৌগটির ক্ষতিকর হলেও এর উপকারিতা রয়েছে। এই তাহলে এই ক্ষেত্রে ক্ষতিকর দিকগুলো তোমাকে বলতে হবে যে কি ক্ষতি করে। উচ্চ কোলেস্টেরল হলে এই সমস্যা হয়, তোমার হাইপারটেনশন হতে পারে, অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে, যার জন্য কি হয়, এটা করোনারি হৃদরোগ হতে পারে, করোনারি আর্টারি ব্লক করে দিতে পারে, ফলে হার্ট অ্যাটাক হতে পারে, হার্ট অ্যাটাক থেকে হার্ট ফেলিওর হতে পারে, হার্ট ফেলিওর থেকে মরে যেতে পারে। ঠিক আছে, তারপরে কি বলবা, উপকারিতা। এটার উপকার কি, উপকারিতা হচ্ছে তোমার কি হবে, আমাদের কোলেস্ট্রল থেকে কি উৎপন্ন হয়, বিভিন্ন স্টেরয়েড জাতীয় হরমোন তৈরি হয়, যৌন হরমোন তৈরি হয়, টেস্টোস্টেরন, এন্ড্রোজেন, স্ট্রোজেন, প্রোজেস্টেরন, ভিটামিন ডি, এগুলো তৈরি হয়। তারপরে আমাদের কোলেস্ট্রল থেকে আমরা কি পাই, আমাদের প্লাজমা মেমব্রেনের মূল উপাদান হচ্ছে কোলেস্ট্রল। তারপরে আর কি, কোলেস্ট্রল থেকে কি হয় আমাদের, আবার কোলেস্টেরলের অপকারিতার মধ্যে বলবা যে অতিরিক্ত কোলেস্টেরল রক্তে জমা থাকলে পিত্তের মধ্যে কোলেস্ট্রল জমে পিত্তপাথর তৈরি হতে পারে, পিত্তপাথর হইতে পারে। তাহলে এটা একটা অপকারিতা। আবার কোলেস্ট্রল আমাদের কি করে, আমাদের কোলেস্ট্রল থেকে কিন্তু আমরা শক্তি পাই এবং পিত্ত তৈরি হয়, মানে পিত্ত রস যে তৈরি হয়, পিত্ত রস তৈরি হওয়ার জন্য কোলেস্ট্রল লাগে। তাহলে এটা সুন্দর করে আমি লেখাইছি, কিন্তু পড়াইছি, এটা শীটের মধ্যে সুন্দর করে আছে। নেক্সট তারপরে লেখো, লেখো, রহিম সাহেব দুর্ঘটনায় আহত ছেলেটিকে নিয়ে দ্রুত হাসপাতালে গেলেন। রহিম সাহেব দুর্ঘটনায় আহত ছেলেটিকে নিয়ে দ্রুত হাসপাতালে গেলেন। রহিম সাহেব দুর্ঘটনায় আহত। তোমাদের কি মনে হয় যে তোমাদের এই কোশ্চেনগুলো লেখাচ্ছি কেন লেখাচ্ছি, এখান থেকে সুন্দর করে পরীক্ষা দিয়ে দিব। হ্যাঁ, দেখো, রহিম সাহেব দুর্ঘটনায় আহত ছেলেটিকে নিয়ে দ্রুত হাসপাতালে গেলেন। আমি স্কুলের টেস্টে আমি কোশ্চেন করবো নাকি, লেখো, এই ধাঁচার কোশ্চেনই আসবে, বুঝছো, এর বাইরে কোনো কোশ্চেন আর কি হইব। লেখো, গেলেন, ডাক্তার ছেলেটিকে পর্যবেক্ষণ করে বললেন যে রোগীর রক্তের প্রয়োজন। ডাক্তার ছেলেটিকে পর্যবেক্ষণ করে বললেন যে রোগীর রক্তের প্রয়োজন। বললেন যে রোগীর রক্তের প্রয়োজন। তারপরে লেখো, ছেলেটির রক্তের গ্রুপ এবি। কিছু বলে নেই, ছেলেটির রক্তের গ্রুপ কোনটা, এবি। এই মুহূর্তে রহিম সাহেব রক্ত দিতে রাজি হলেন। এই মুহূর্তে রহিম সাহেব রক্ত দিতে রাজি হলেন। ডাক্তার তাকে ধন্যবাদ দিয়ে বললেন, ডাক্তার তাকে ধন্যবাদ দিয়ে বললেন, আপনার মতো সবার রোগীর জন্য রক্তদান করা উচিত। আচ্ছা, লেখো যে এটাও আবার লাস্টের দিকে হইতে পারে, লাস্টে ঠিকই আছে। লেখো যে ধন্যবাদ দিয়ে বললেন যে আপনার মতো সবার রোগীর জন্য রক্তদান করা উচিত। আপনার মতো সবার রোগীর জন্য রক্তদান করা উচিত। আপনার মতো সবার রোগীর জন্য রক্তদান করা উচিত। আমি ভেবেছি ইউনিভার্সাল ডোনার। লেখো, লিউকেমিয়া কাকে বলে?
লিউকেমিয়া কাকে বলে? খ নাম্বারে লেখো, খ নাম্বারে লেখো লেখো যে এবি 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 ব্লাড গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলা হয় কেন? এবি ব্লাড গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলা হয় কেন? এবি ব্লাড গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলা হয় কেন? আরেকটা কোশ্চেন কিন্তু আসে, প্রচ্ছেদনকে অতি প্রয়োজনীয় অমঙ্গল বলা হয় কেন? এই অধ্যায়ই তো আছে। মিয়া ওই দিন আসো নাই তুমি। নেক্সট লেখো যে, তাহলে কি বললাম, গ নাম্বারে লেখো। এটা অন্য ইয়েতে লেখাবো, সমস্যা নেই, এটা বাকি রাখো। গ নাম্বারে লেখো, উদ্দীপকে উল্লিখিত রোগীর গ্রুপের উদ্দীপকে উল্লিখিত রোগীর রক্তের গ্রুপের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। বাইকটা আবার তো উদ্দীপকে উল্লিখিত রোগীর রক্তের গ্রুপের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। আচ্ছা, আসলে এখানে বৈশিষ্ট্য কি করব বাইকটা ব্যাখ্যা করো। আসলে উদ্দীপকটা আর একটু ভালো হওয়া উচিত ছিল। আচ্ছা, এরকম একটা সিনারি দিল, সেটার মধ্যে হলো সিনেমার রক্ত লাগবে যে তোমার বাবা মানে ছেলে সন্তান অ্যাক্সিডেন্ট হয়েছে, তার ব্লাড গ্রুপ হলো এবি এবং এবি পজিটিভ, আর বাবার হচ্ছে ও পজিটিভ, তাহলে এইটা হলো সবচেয়ে ভালো হইতো। আচ্ছা, উদ্দীপকে একটু লিখে দিত। উদ্দীপকের ওইখানে লেখো যে রহিম সাহেবের রক্তের গ্রুপ ও পজিটিভ। উদ্দীপকের ওইখানে লেখো যে কোনো একটা জায়গায় লিখে দাও যে রহিম সাহেবের রক্তের গ্রুপ ও পজিটিভ। ঘ নম্বরে লেখো, উদ্দীপকে রহিম সাহেবের সাহেবের ছেলেকে মানে রহিম সাহেবের পক্ষে ছেলেকে রক্ত দেওয়ার যৌক্তিকতা ব্যাখ্যা করো। রহিম সাহেবের পক্ষ থেকে ছেলেকে রক্ত দেওয়ার যৌক্তিকতা ব্যাখ্যা করো। তাহলে এটা কি হবে, অ্যান্সারটা কি হবে? গ নাম্বারটা তো পারবা, তাই না? গ নাম্বারটা হলো বলছে তার ব্লাড গ্রুপ, ছেলেটার যে ব্লাড গ্রুপ এটা ব্যাখ্যা করো, কোনটা কি তার বৈশিষ্ট্য। তাহলে এটা বলবো তার এবি ব্লাড গ্রুপ। ফার্স্টে বলে নিব যে তার ছেলে ব্লাড গ্রুপ হলো এবি, এবং এবি ব্লাড গ্রুপ যেটা হয় এটার মধ্যে এ কেন বলা হচ্ছে, বি কেন বলা হচ্ছে? কারণ তাদের মধ্যে এ বি দুটি অ্যান্টিজেনই থাকে। অ্যান্টিজেন আবার কই থাকে? লোহিত রক্তকণিকার মেমব্রেনে এ এবং বি নামক অ্যান্টিজেন, উভয় ধরনের অ্যান্টিজেন থাকে, বাট এখানে কোনো অ্যান্টিবডি থাকে না। যেহেতু তার কোনো অ্যান্টিবডি থাকে না এবং তার দুটি অ্যান্টিজেনই থাকে, তাই সে যে কোনো গ্রুপের রক্ত সে নিতে পারে, সে ওরটা নিতে পারবে, কারণ ওর মধ্যে কি আছে, ওর মধ্যে কোনো অ্যান্টিজেন নেই। বিটটা নিতে পারবে, ওরটা হ্যাঁ এই বিটটা তো নিতেই পারবে। আর হ্যাঁ, তো কি তা কইলি এগুলা লিখলে দেখবে 25টা পূরণ হয়ে গেছে। হবে 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 তারপর বলবা যে আর কি বলবা, আর তারপর হচ্ছে ঘ নাম্বারে বলছে, ঘ নাম্বারে বলছে যে উদ্দীপকে উল্লিখিত ডাক্তারের উক্তিটি ব্যাখ্যা করতে বলছে। তাহলে তার ছেলের ব্লাড গ্রুপ হইল কি? ছেলের হইল এবি। হ্যাঁ হ্যাঁ, একটু কোশ্চেন পাল্টে দিছি তো। কি কি কোশ্চেন কি পাল্টে দিছি? ঘ নম্বরের কোশ্চেন তো ঠিকই আছে। ঘ নম্বরে কি বলছি? উদ্দীপক রহিমের
পক্ষ থেকে ছেলেকে রক্ত দেওয়ার যৌক্তিকতা ব্যাখ্যা করো। তাহলে সন্তান ছেলের হইল এবি আর তার নিজের হইল ও, তাহলে ও যেটা ও ব্লাড গ্রুপ এটাকে দিতে পারবে কেন? তার মধ্যে নো অ্যান্টিজেন। নো অ্যান্টিজেন এবি অ্যান্টিবডি। তারপরে বলবা যে নো অ্যান্টিজেন, যেহেতু তার কোনো অ্যান্টিজেন নাই, তারপরে বলবা যে যে ভিন্ন দেহের কোনো অ্যান্টিজেন প্রবেশ করালে দেহের মধ্যে অনেক বেশি বিক্রিয়া সম্পন্ন হয়, রোগ প্রতিরোধ ব্যবস্থা, হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু জন্ডিস হইতে পারে। তারপর রক্ত সাথে সাথে রক্ত জমাট বেঁধে যেতে পারে, জমাট বাঁধা রক্ত হার্টে অথবা ফুসফুসে অথবা কিডনিতে জমে কিডনি ফাংশন নষ্ট হয়ে যেতে পারে, ফুসফুসের কাজ বন্ধ করে দিতে পারে, মারা যেতে পারে। তাহলে ভিন্ন অ্যান্টিজেন দেওয়া যাবে না, যেহেতু ও ব্লাড গ্রুপের ওর কোনো অ্যান্টিজেন নাই, তাহলে দিতে পারবো দেয় না তো ভাই নরমালি। তাহলে এর জন্য এটার যুক্তিকতা আছে। তারপরে আমরা বলবো যে এটার আবার ইম্পর্টেন্স, যে আবার বলছে লাস্টে কি আপনার মতো সবার এর দেওয়া দরকার। তাহলে ওই যে ব্লাড ডোনেশনের একটা ইম্পর্টেন্স বলবো, যে সামাজিক ইয়েটা, রক্ত দিলে। হ্যাঁ এর মতো সবার ইয়ে দেওয়া উচিত, কারণ রক্ত আমাদের আলটিমেটলি 120 দিন পর সব রক্ত ভেঙেই যায়। আবিজাবি কম। হ্যাঁ, তারপর বলবো যে নিজের সুবিধা আছে, নিজে রক্তদান করে নিজের সুবিধা কি, কারণ রক্ত যখন আমি দেব তখন আমাদের রক্তের মধ্যে কোনো ইনফেকশন আছে কিনা, কোনো জীবাণু আছে কিনা সেটা টেস্টের মাধ্যমে ধরা পড়ে। তাহলে আমি নিজে থেকে, তাহলে রক্ত দেওয়ার সময় আমরা কি হবে, ওই রোগগুলো ধরা পড়বে নিজের দেহে থাকলে। তাহলে তুমি আগে থেকে কি করতে পারবা, সিমটম দেখার আগেই, তোমার শরীর ক্ষতি হওয়ার আগেই তুমি তার বিরুদ্ধে কি করতে পারবা, তুমি ওষুধ খেতে পারবা। ঠিক আছে না? আর তোমার নিজের সুবিধাটা কি হচ্ছে, নিজের সুবিধা হলো তোমার শরীরের মধ্যে HIV আছে কিনা, তোমার শরীরের মধ্যে ম্যালেরিয়া আছে কিনা, তোমার শরীরের মধ্যে টক্সো আর কি আছে, হ্যাপাটাইটিস আছে কিনা, খুব ইম্পর্টেন্ট, কারণ হ্যাপাটাইটিস অনেকের থাকে। তারপরে কি ম্যালেরিয়া বললাম, আর কি এখন মনে হয় ডেঙ্গু না, ডেঙ্গু তো করে না, এই এই সকল অসুখগুলো তোমার শরীরের মধ্যে যদি থাকে, সিফিলিস আছে কিনা, যৌনবাহিত রোগ STD, এই সকল অসুখগুলো আছে কিনা তোমার এটা ধরা পড়বে। STDগুলো শুধুমাত্র অনেক কারণে আসতে পারে, তুমি একজন রক্ত দিচ্ছ, রক্তের মাধ্যমে যেতে পারে, বুঝছো না? যাদের হয় রেগুলার, যারা রক্ত নেয় তাদের কিন্তু এই সকল অসুখ হওয়ার সম্ভাবনা থাকে, কারণ কি অনেকের কাছ থেকে রক্ত নেয়। তো এই রক্ত নেওয়ার আগে অবশ্যই কী করা লাগে, টেস্ট করা লাগে। তাহলে তোমার নিজের সুবিধাটা হচ্ছে তোমার শরীরে কোনো ধরনের এই সকল জীবাণু আছে কিনা সেটা প্রকাশ পায়। আর রুগীরও সুবিধা তো এটা আছে, কারণ এটা হলো একটা মহৎ কাজ, তার জীবন বাঁচতেছে, তার ক্রিটিক্যাল মোমেন্টে সে তুমি কাজ করতেছে। আচ্ছা নেক্সট, তারপরে লেখো, রিপা তার বাগান থেকে কিছু পালং শাক তুলে পলিথিন ব্যাগে ভরে রাখলো। রিপা তার বাগান থেকে, হ্যাঁ রিপা তার বাগান থেকে কিছু পালং শাক তুলে, দেখো রিপা কিছু পালং শাক তুলে পলিথিন ব্যাগে, পালং শাক তুলে পলিথিন ব্যাগে ভরে রেখে দিল। তোর এটা হুডি কততে কিনছো সেটা? বানাইছে কত দিয়ে বানাইছে? কি বললাম? পরে দুপুরের সময় বের করে দেখে পলিথিনের গায়ে ফোঁটা ফোঁটা পানি জমে আছে। পরে দুপুরের সময় বের করে এনে দেখে পলিথিনের গায়ে ফোঁটা ফোঁটা পানি জমে আছে। পলিথিনের গায়ে ফোঁটা ফোঁটা পানি জমে আছে। এটা তো ও বিস্ফোরণ না ভাই, ও পড়াইছি তো মিয়া, ফাইজলামি করা অবিশ্রবণ মানে পড়ছিল তো এডি ভাই। তো পড়াতে আমি কি করতাম? এই যে ওই দিন ক্লাস পড়াইছি, 2 দিন পড়াইছি। আসলে প্যারাডাইসের ভাই আমার আরেকটা বললাম কি, আচ্ছা লেখো যে ইমবাইবিশন কাকে বলে? অবিশ্রবণ কাকে বলে? হ্যাঁ, ইমবাইবিশন না কি বললাম? ইমবাইবিশন কাকে বলে? লেখো যে প্রচ্ছেদন একটি অতি প্রয়োজনীয় অমঙ্গল ব্যাখ্যা করো।
খ নাম্বার খ। ক নাম্বার হলো ইমবাইবিশন কাকে বলে? খ নাম্বার হলো প্রচ্ছেদন একটি অতি প্রয়োজনীয় অমঙ্গল ব্যাখ্যা করো। প্রচ্ছেদন একটি অতি প্রয়োজনীয় অমঙ্গল ব্যাখ্যা করো। তারপরে গ নাম্বার, যে কারণে পলিথিনের গায়ে ঐরূপ অবস্থার সৃষ্টি হয়েছিল, ভাই আপনার কল আছে যে কারণে পলিথিনের গায়ে পিটিউ সিএম বুঝতে আর আপনি আমার ক্যামেরা দেখতে পাচ্ছেন যে কারণে পলিথিনের গায়ে ঐরূপ অবস্থার সৃষ্টি হয়েছিল সেটি উদ্ভিদের কোন অঙ্গের মাধ্যমে হয়ে থাকে ব্যাখ্যা করো। ঐরূপ অবস্থা সৃষ্টি হয়েছিল সেটি উদ্ভিদের কোন অঙ্গের মাধ্যমে হয়ে থাকে ব্যাখ্যা করো। আমার নামে রক্ত পাওয়া গেছে শেষ রক্তের পরে ওই যে উদ্ভিদের শেষ। ইতু ভাই আমি কয় ক্লাস মিস তুমি 3 দিন ক্লাস মিস, 3 কু কেমনে কেমনে ভাই তুমি 3 দিন মিস করছো। মিনিমাম 3টা ক্লাস মিস করছো, কারণ বৃহস্পতিবার পড়াইছি, শুক্রবার পড়াইছি। বৃহস্পতিবার ছিল আসলে বড় নাই যে ভাই আপনি বুধবারে ছিল, তো বুধবারে ছিল, বৃহস্পতিবারে ছিল, শুক্রবারে ছিল। আমি বড় নাই যে ভাই হ্যাঁ তো গ্রুপে তো দেখো না, গ্রুপে তো খালি তো থাকে ফেসবুকে ভাই খালি তো থাকে হচ্ছে আপনার বেতন থেকে 50 টাকা কম বোজন ফ্রেন্ড নিয়ে থাকো, তাই না? সিএম 950 সিএম হ্যাঁ? বেতন থেকে 50 টাকা এই কি বলছে, এই? বেতন 300 কম তাহলে কি বললাম, যে কারণে পলিথিনের গায়ে এরূপ অবস্থার সৃষ্টি হয়েছে সেটি উদ্ভিদের কোন অঙ্গের মাধ্যমে হয়েছে ব্যাখ্যা করা। তাহলে এটা কি হবে বলো তো? প্রচ্ছেদনের কারণে হয়েছে, তাই না? কোন অঙ্গের মাধ্যমে হয়েছে? পাতার কোন অঙ্গ? মানে পাতার তো আবার আছে, পাতার মধ্যে আবার কোনটা? পত্র অঙ্গ, স্টোমাটা। আবার স্টোমাটা ছাড়া আবার কি হতে পারে? তাহলে এটা প্রচ্ছেদনের কথা বলা হচ্ছে। তাহলে বলবো যে প্রক্রিয়ায়, তাহলে প্রথমে বলবো যে এটি প্রচ্ছেদনের কারণে হয়েছে। প্রচ্ছেদন কাকে বলে বলবো। তারপরে বলবো যে প্রচ্ছেদন হচ্ছে যে প্রক্রিয়ায় উদ্ভিদ বায়বীয় অঞ্চলে থেকে পানি বাষ্পাকারে নির্গত হয় তাকে প্রচ্ছেদন বলে। কয় ধরনের? 3 ধরনের। এই তুমি কি বলো? ফোন দিয়া কম তাহলে কি কি? ভালোই না আমি কারো সময় নাই। কি বললাম? এক নম্বর কি? গ্রুপে বলে দিচ্ছি 3 ধরনের। কি কি? পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন, লেন্টিকুলার, কিউটিকুলার। তাহলে এখন বলছে এটা মেইনলি কই দিয়ে হয়েছে? পাতার মধ্যে দিয়ে হয়েছে। হইতে পারে পাতার মধ্যে দিয়ে ম্যাক্সিমাম হয় 90 থেকে 95%। তারপরে বলবো যে এটা স্টোমাটা দিয়ে হয়েছে। এই স্টোমাটা কি? তারপরে বলবো যে স্টোমাটা কি। আমি কিন্তু স্টোমাটা বর্ণনা লেখাইছি, ওই দিন লেখাইছি। যারা পাও নাই, ক্লাস পাও নাই, আমি ছবি তুলে দিয়ে দিব গ্রুপে, তোমরা লিখে নিবা। আমি বলছি না কত তোমার বাসায় গিয়ে পরে করবো নি, সমস্যা নাই, সাপ্লাই দিয়ে আসবো। ওই যে দারাজ দিয়ে হোম ডেলিভারি দিয়ে আসবো, এটা তো আরে দিবি না সমস্যা নেই। বারবার হিস্ট্রিতে মর নাই ভাই দেন ভাই কোনো ক্লাস নাই কিসে? শেষ আমরা আজকে ভাই শেষ অ্যাড্রেসটা দে দেখেন। আচ্ছা ভাই ইয়া করে দিই, ঠিক আছে। কি কস তুই? হয়েছেই তো। আহা ভাই ভাই অ্যাড্রেসটা দেখেন লেখো যে ভাই আমার অ্যাড্রেস দেন ভাই দাদা সৃষ্টি হয় সেটি ব্যাখ্যা করতে। লেখো উক্ত প্রক্রিয়াটি উদ্ভিদের বেঁচে থাকার জন্য অতীব প্রয়োজন। এটা কিন্তু আমি লেখাইছি, এই ছেলে এটা কিন্তু লেখাইছি। প্রচ্ছেদনের উপকারিতা লেখাইছি কিন্তু। দিবেছি না উক্ত প্রক্রিয়াটি, এই তোমার দুইটারে বলে দিও। জাহিদার আপনার জাহিদা এতটা মনে হয় ঘুরতে গেছে বই জানি এই গাইস তো আনবানের কোনো খবর নাই উক্ত প্রক্রিয়াটি উদ্ভিদের বেঁচে থাকার জন্য অতীব প্রয়োজন। উক্ত প্রক্রিয়াটি উদ্ভিদের বেঁচে থাকার জন্য অতীব প্রয়োজন ব্যাখ্যা করো। ফুটপাতের দিকে কি যাবো না খাও মতো খাও মতো। আপনি ভাই ডেইলি খাবার আমার ক্লাস নতুন নিউ 8 থেকে 9 এর একটা ব্যাচ বানাই দাও। দাও রাখবে দাও ভাই আপনি হ্যাঁ? 9 এর তারপরে খাওয়াইতে পারেন না, আমরা কাম করে খাওয়াইতে তখন খাওয়াই নাই আমি। কবে
এই তো আইসক্রিম খাওয়াই নাই আইসক্রিম দিবে কোনো খাবার ভাই আমরা ওদের তো পাইছি সবাই না। আইসক্রিম এই দিকে সবাই আমরা খাবার না ওই যে বললাম বাসায় দিয়ে দিয়ে না আমার ভাই আমরা তাহলে এটা কি হবে বেঁচে থাকার জন্য কি কি আছে এই তাহলে দেখো উক্ত তাহলে প্রক্রিয়া উত্তর প্রক্রিয়ার প্রস্বেদনের ইম্পর্টেন্সের কথা বলছি তাহলে প্রস্বেদনের ইম্পর্টেন্সটা কি যে মূলের মাধ্যমে প্রস্বেদনের মাধ্যমে কি হয়? পানি বের হয়ে যায় পানি অতিরিক্ত পানি বের হয়ে যাচ্ছে তাহলে কোষ যাতে অতিরিক্ত না ফুলে যেতে পারে এই কাজটা করে মানে দেহের মধ্যে যাতে পানি সঞ্চয় না হয় অতিরিক্ত সেটা এর জন্য পানি বের করে দেয় আবার পানি বের করে দিলে কি হয় পাতার মধ্যে পানির অভাব হয় একটা টান তৈরি হয় এই টানের কারণে মূল থেকে সে পানি শোষণ করতে পারে এবং পানি যখন শোষণ করে তখন কি হয় তখন বিভিন্ন আয়নও ঢুকে তার দেহের জন্য উপকারী আয়ন সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এই সকল যে আয়নগুলো ভিতরে ঢুকে তারপরে কি হয় আর কি কি লেখাইছি ইম্পর্টেন্স লেখাইছি না এই তোমাদের ইম্পর্টেন্স লেখাইছি সব ডিভাইস ছবি দিই হ্যাঁ ছবি উঠে দিয়ে দিব সমস্যা নেই তাহলে এই পয়েন্টসগুলোর মধ্যে লেখাইছি অতিরিক্ত পানি নিষ্কাশন হয়ে যায় পানি শোষণ পরিবহন খনিজ লবণ পরিশোষণ হয় পাতা সঠিক উষ্ণতা বজায় থাকে মানে কি মানে দেখো পাতার মধ্যে তো বিক্রিয়া হচ্ছে এই বিক্রিয়ার ফলে তাপ তৈরি হয় না এই তাপগুলো কিন্তু অতিরিক্ত তাপ বের হয়ে যায় এই কথা বুঝছো কি না কথা বুঝছো বুঝো নাই দেখবা ভালো করে খেয়াল করো যে ছোট ছোট মানে ঝোপঝাড় যদি বেশি থাকে ঝোপঝাড় বেশি মানে এমন একটা জায়গা যে জায়গার মধ্যে অনেক বেশি ছোট ছোট লতা পাতা গাছ আছে অনেক বেশি আশেপাশে অনেক বেশি ওইখানে গিয়ে দেখবা যে তোমার একদম মানে খুব বেশি গরম লাগবে কেন কারণ সেখানে সানলাইট এসে যে তাপটা বের করে দিচ্ছে এই তাপটা পাতা আবার কি করতেছে প্রস্বেদনের মাধ্যমে আবার বের করে দিচ্ছে বাতাসে ফলে কি হচ্ছে ফলে কি হয় ফলে আলটিমেটলি কি হইতেছে ফলে ওইখানকার টেম্পারেচার বেড়ে দ্যাট মিনস পাতার মধ্যে দেহের মধ্যে যে অতিরিক্ত যে তাপটা এই তাপটা বের হয়ে যায় কিসের মাধ্যমে প্রস্বেদনের মাধ্যমে কথা বুঝছো কি বুঝছো এই খাতারে কফি মেনে দেন আপনার টাকা কম লাগবে আচ্ছা আমি দিয়ে দিই নেক্সট তারপরে লেখো আরেকটা কোশ্চেন লেখো ভাই 7টা বাজে। 7টা বাজে এটা আমি না লিখে যাব না বেটা নেক্সট ক্লাস ভাই না, না। ছবিটা গ্রুপে ছবিটা ছবি গ্রুপে গ্রুপে টুপে নাই লেখো লেখো দেন ভাই কটা বাজে 7টা 5 আচ্ছা নেক্সটে তোমাদের এখানে আর কয়টা কোশ্চেন আছে ছবিটা দিন এই সবগুলা কোশ্চেন লিখে নিয়ে আসবা নেক্সট ক্লাসে যদি না লিখে নিয়ে আসো তাহলে আইসো না দয়া করে ওকে আসবো না আজকে যেগুলো লেখাইছি এগুলো যদি না লিখে নিয়ে আসো বাসা থেকে লিখে নিন এমনি রাফ রাফ করে আর কি না 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 লিখে আমাকে জমা দিবা অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট না খাতার মধ্যে লিখবা আমি জমা আমি দেখবো দূর ভাই আমি কিন্তু সবাইকে খুব ভালো করে বলে দিলাম না লিখে নিয়ে আসলে কিন্তু ঢুকতে দিতাম না ভাই এখন ভাই র্যাকেট র্যাকেট খেলবি তো আমার কি টুর্নামেন্ট আছে ভাই বুঝুন না টুর্নামেন্ট